কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এটি নেক্সাস টেলিভিশনের একটি সরাসরি প্রচারিত অনুষ্ঠান এবং প্রতিটি অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলি। যেমন আজকে আমরা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে, এবং প্রতিদিনের মতোই একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সাথে রয়েছেন। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন ডাক্তার নাজিব মহিউদ্দিন। তিনি মেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিপজ্জনক রক্তচাপ। আমরা জানি বাংলাদেশের এমন কোনো পরিবার নেই যেখানে রক্তচাপ বা হাইপারটেনশনের রোগী নেই। তাই সুপ্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে আপনারাও কিন্তু এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা এ বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটিও তুলে ধরতে পারেন। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথে দেখাবেন। এছাড়া প্রিয় দর্শক, আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন তারা নেক্সাস হেলথ ফেসবুকের নেক্সাস হেলথ পেজে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারেন। ডক্টর নাজিব মহিউদ্দিন, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? জি, আসলে আমাদের হার্ট থেকে সারা শরীরে রক্ত যায়। তো রক্ত তো আর্টারির ভিতর দিয়ে যায়। তো রক্ত যাওয়ার সময় যে চাপটা পড়ে আর্টারিতে, সেই চাপটাকে পড়া হচ্ছে রক্তচাপ, এবং এই চাপটা যখন অতিরিক্ত বেশি হয়ে যায় সেটাকেই বলা হয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ। কিন্তু আমরা জানি মানুষের যেসব রোগকে নীরব ঘাতক বলা হয় তার মধ্যে উচ্চ রক্তচাপকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন? আসলে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ নাই, মানে লক্ষণ নাই বলতে যাচ্ছি, কোনো সিমটমস বোঝা যায় না। সিমটমস আসে না, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে পেশেন্টের হার্ট, ব্রেইন, কিডনি সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হয়। এই জন্য এই রোগটির কারণ কি কি, কেন উচ্চ রক্তচাপ হয়? হ্যাঁ, আসলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আসলে একটা দুই ভাগে ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি হাইপার টেনশন, যেখানে আসলে কোনো মেডিকেল কোনো কজ বেসিক্যালি আইডেন্টিফাই করা যায়নি, বাট কিছু লক্ষণ বা কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। যেমন হচ্ছে বয়স যাদের বেশি থাকে, আচ্ছা, যাদের ওজন বেশি, কোনো সময় যারা অতিরিক্ত লবণ খায়, বা ব্যায়াম ঠিকমতো হচ্ছে না, সেডেন্টারি লাইফস্টাইল যেটাকে বলা হয়, শুয়ে বসে থাকা। তো এইসবের কারণে কোনো সময় প্রাইমারি হাইপারটেনশন এটা দেখা যায়। আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যেখানে কিছু মেডিকেল কজ থাকে, যেমন হচ্ছে কিডনির সমস্যার জন্য হতে পারে, কিছু হরমোনের প্রবলেমের জন্য হতে পারে। আমরা যেমন শুনেছি হাইপোথাইরয়েডিজম এর জন্য হতে পারে, কিছু ওষুধের কারণে হতে পারে, যেমন স্টেরয়েড বলে একটা ওষুধ আছে, হার্বাল মেডিকেশন আছে, যারা মানুষ অজান্তে অনেক কিছু খেয়ে ফেলে আর কি, তারপর বছরের পর বছর খাচ্ছে, উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের কাছে আছে। আবার কোনো সময় প্রেগনেন্সিতেও উচ্চ রক্তচাপ দেখা যায়, গর্ভবতী নারীর ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা বিষয় বলুন তো, প্রচুর লোক বলে থাকে খুব মানসিক চাপে থাকলে ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা কি ঠিক? অবশ্যই মানসিক চাপের সাথেও আসলে উচ্চ রক্তচাপের একটা রিলেশনশিপ আছে, এবং স্ট্রেসফুল লাইফ কন্ডিশন থাকলে ইয়েস উচ্চ রক্তচাপ হয়, বেড়ে যায় না? জি। একটু আগে আপনি বলছিলেন লবণের সাথে উচ্চ রক্তচাপের কেমন সম্পর্ক? আসলে অতিরিক্ত লবণ খেলে যেটা বলা হয় হচ্ছে যে প্রেশার বেড়ে যায়। আবার ইন্টারেস্টিংলি, যখন লবণের প্রসঙ্গে আসছি, পটাশিয়াম কিন্তু আবার এটাও তো এক ধরনের লবণ, বাট পটাশিয়াম কিন্তু খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হেল্প করে, মানে ব্লাড প্রেশারটা কমে রাখতে হেল্প করে। মানে সোডিয়ামের লবণ খেলে বাড়বে, পটাশিয়ামের লবণ খেলে কমবে। এক্স্যাক্টলি। আচ্ছা, একজন মানুষ দিনে কতটা লবণ খাবে? কেউ বলে 5 গ্রাম বা চা চামচের 1 চামচ। আসলে আমরা তো আসলে সবসময় গাইডলাইন ফলো করি। তো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2025 সালে একটা গাইডলাইন আছে, সেখানে বলা আছে যে আইডিয়ালি মানে 1500 মিলিগ্রামের নিচে খাওয়া উচিত। 1500 মিলিগ্রাম এক চা চামচে থাকে 2300 মিলিগ্রাম। তো তার মানে এক চা চামচে কম খেতে হবে সারাদিনে। আচ্ছা, 1 চা চামচের কম খেতে হবে। কিন্তু অনেকে যে ভাতে অতিরিক্ত লবণ খায়, মানে ভাত নিচ্ছে সাথে একটা অতিরিক্ত লবণ নিল,
এটি কি ক্ষতিকর হবে বলে মনে করেন? এই অতিরিক্ত লবণটাই আসলে প্রেশার বাড়ানোর জন্য একটা রিস্ক ফ্যাক্টর, এটা অবশ্যই ক্ষতি করবে। আচ্ছা, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, বয়স, কোত্থেকে টেলিফোন করেছেন, এটি জানিয়ে আপনার সমস্যাটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নারায়ণ থেকে বলছিলাম, বিল্লাল হোসেন, 40 বছর বয়স। আচ্ছা, হ্যাঁ বলুন। 40 বছর, বিল্লাল হোসেন। আমার মনে করেন মাঝে সাথে প্রেশারটা একটু আপ ডাউন করে। হ্যাঁ দেখা গেছে আপনার প্রেশার মাপলে দেখা গেছে 80 প্লাস 120, হ্যাঁ পরবর্তীতে আবার দেখা গেছে আপনার 70 প্লাস 90 আসে। হ্যাঁ, এই আর কি, এই বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি কি যন্ত্র দিয়ে মাপেন? এই যে বেড়ারা যে ওই প্রেশার যে মাপে কানের ভিতরে ঢুকায় যে চাপ দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জি, ডক্টর আরেকটা নাজিম। বিষয় জানতাম স্যার, যে আমার প্রেশারটা আপ ডাউন করে, মাঝে সাথে মানে 120 থেকে 80, আবার মাঝে সাথে কম হয়, আবার মাঝে সাথে দেখা গেছে 10-20 বাড়তে হয়ে যায় ভিতরটা। আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি, আপনি সাথেই থাকুন। ডক্টর নাজিব। হ্যাঁ, আসলে উনি যেটা আমি বুঝলাম ওনার প্রশ্ন থেকে, ওনার প্রেশারটা ফ্লাকচুয়েট বা আপ ডাউন করতেছে, সেটার জন্য ওনার প্রশ্ন। আসলে প্রেশার আপ ডাউন হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন হচ্ছে, এখন তো গরমের সময় ঘাম যদি অতিরিক্ত হয়, প্রেশারটা আস্তে আস্তে কমে আসবে। আবার যদি পানি আমরা যদি খাই, তাহলে আবার প্রেশারটা আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে। তো এক্স্যাক্টলি কী কারণে হচ্ছে সেটা বলা মুশকিল, বাট প্রেশার যদি 120 বা 80-র মধ্যে যদি থাকে, তাহলে কোনো সমস্যা নাই এবং আমি এটা নিয়ে কোনো টেনশন করব না। বাট যদি কোনো কারণে যদি প্রেশারটা যদি 140 বা 90-এর উপরে উঠে যায়, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমাকে আসলে ডাক্তারের কাছে আসতে হবে কিনা। তার মানে আমরা বিল্লাল হোসেনকে বলবো ভয় না পাওয়ার জন্য। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? আমি আব্দুল মান্নান। হ্যাঁ, আপনার নাম, বয়সটা বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল মান্নান, আমার বয়স 65। জি বলুন। মানে আমি আলাপ করতেছি যে প্রেশারটা কম থাকে অনেক সময়। জি, এটার কি করা যেতে পারে? প্রেশারটি প্রেশার কম থাকে। কত থাকে আপনার? অনেক সময় প্রেশারটা দেখা যায় নিচে 40, 50, 90, 110। আচ্ছা, আপনি কি যন্ত্র দিয়ে মাপেন এটি? ওই ইলেকট্রনিক যন্ত্র? আপনাদের ডাক্তারদের যে সুবিধা আছে জাপানি, হ্যাঁ। ওইটা। আচ্ছা জি, আপনি সাথেই থাকুন। হ্যাঁ, ডক্টর নাজিব। হ্যাঁ, প্রেশার কম, এটাই হচ্ছে আসলে বিষয়। প্রেশারটা কম কেন? এখন নর্মাল প্রেশারটা আমাকে জানতে হবে, আসলে নর্মাল প্রেশারটা কেমন থাকে। এখন নর্মাল প্রেশার যদি 120 বা 80 থাকে, সে কারণে আমি 90-60 পাচ্ছি, বা কোনো কারণে যে প্রেশার কমে যাচ্ছে, ইমিডিয়েট ওয়েতে প্রেশার বাড়ানোর উপায় হচ্ছে ওআরএস, ওরাল স্যালাইন যদি খাওয়া যায়, তাহলে হচ্ছে আস্তে আস্তে প্রেশারটা নর্মালাইজ হতে থাকে। কিন্তু কেন বারবার কমতেছে, এটা আসলে দেখার বিষয়। আচ্ছা, যদি রোগী অসুস্থ বা অসুবিধা বোধ না করে, তাহলে কি দেখতে হবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে অসুবিধা না হলে তো আসলে কেউ প্রেশার দেখে না। হ্যাঁ, এটাও একটা বড় বিষয়। আমার মনে হয় অসুবিধা হচ্ছে বলেই হয়তো প্রেশারটা উনি দেখতেছে, এই জন্যই আসলে প্রেশারটা কম জি, পাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। কে আছেন আমাদের সাথে, প্রিয় দর্শক? আমাদের সাথে কে আছেন? হ্যাঁ জি, আপনার নাম, বয়স এবং কোত্থেকে টেলিফোন করছেন জানিয়ে বলুন। হ্যালো, জি বলুন। আমি হ্যাঁ আমি সুফিয়া বেগম। জি, আপনার বয়স কত, কোত্থেকে ফোন করেছেন? আমার বয়স 62। হ্যাঁ, আপনার অসুবিধাটা বলুন, কেন প্রশ্ন? অসুবিধা হচ্ছে গিয়ে ওই আমার প্রেশার আছে বুঝছেন। হ্যাঁ প্রেশার হচ্ছে গিয়ে আমি ওই 50 মিলি আছে লোটাস প্লাস খাই, হুম আর হচ্ছে গিয়ে মাঝে একটু লবণ, কাঁচা লবণ খাই। কি করা উচিত আর কি তাই? আচ্ছা, এটা খেয়ে কি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, কন্ট্রোল থাকে? প্রেশার আমার বেশি না, ওই ধরেন অল্প থাকে, এই জন্য ডাক্তার ওই ওষুধ দিছিল, প্রতিদিন একটা করে খাই। জি, আপনি সাথেই থাকুন। প্রচুর লবণ খাচ্ছে আমাদের সুপিয়া আপা, ওনার ব্লাড প্রেশারের জন্য একটা ওষুধ খাচ্ছে, ওসারটিল প্লাস 50, এই টাইপের একটি ওষুধ। উনি কি করবেন এখন?
ওরসাটিল ফার্স্ট 50 ওষুধ অবশ্যই কন্টিনিউ করতে হবে। আর যে এই যে এক্সট্রা যে কাঁচা লবণ খাচ্ছে এটা অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে, কারণ এক্সট্রা লবণ কিন্তু আমার কিন্তু আসলে আমি প্রেশার কমাচ্ছি প্রেশারের ওষুধ দিয়ে, কিন্তু এক্সট্রা লবণ কিন্তু আমাকে উল্টা কাজটা করতেছে, প্রেশারটা বাড়াই দিচ্ছে। তো আমাদের চেষ্টা করতে হবে এই লবণটা আমি কমায় আনতে পারি কিনা। অবশ্যই একটা হ্যাবিটের ব্যাপার, এটা আসলে একদিনে হবে না, একটু সময় লাগে একটু আস্তে আস্তে কমায় আর কি এটা একটু করতে হবে আর কি। অর্থাৎ তিনি ওষুধটি চালিয়ে যাবে, তবে লবণটা ধীরে ধীরে বাদ দেবেন, জি। তাহলেই তার আর ব্লাড প্রেশারে কোনো অসুবিধা থাকবে না। আশা করা যায়। ডক্টর নাজিব, আরেকটি বিষয় সেটি হচ্ছে একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কতটা থাকা উচিত? আসলে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120 উপরেরটা যেটা আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচেরটা হচ্ছে 80 যেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সো 120/80 একটা নর্মাল মানুষের হওয়া উচিত বা তার আচ্ছা, যদি ধরুন একজন মহিলা, তার বয়স 20 বা 21, তার ব্লাড প্রেশার সব সময়ই 100 থাকে উপরে, নিচে থাকে 60, যদি ওনার ব্লাড প্রেশার একসময় 120 এবং উপরে 80 হয়ে যায়, সেটাকে কি বলবো আমরা? এটাও আমি নর্মালের মধ্যে ক্ষেত্রেই ধরবো। আচ্ছা, যদি না ব্লাড প্রেশার বেশি হয়ে যাচ্ছে, যেটা আমি বললাম একটু আগে 140/90, হ্যাঁ। আসলে গাইডলাইন অনুযায়ী কিছু ডিফার করে। আমরা তো আসলে যেটা বলছিলাম গাইডলাইন ফলো করি, ইউরোপিয়ান গাইডলাইন যেমন 140/90 উপরেই হাই ব্লাড প্রেশার ধরে, আবার ওইদিকে হচ্ছে আমেরিকান যে গাইডলাইন আছে সেটা আবার 130/80 উপরে গেলেই ওরা হাই ব্লাড প্রেশার ধরে। তো আমরা ডক্টর টু ডক্টর হয়তো চেঞ্জ হতে পারে, ভ্যারি করতে পারে, বাট ইউজুয়ালি 140/90 উপরে উঠলেই আমরা চিন্তা করি যে পেশেন্টের হাই ব্লাড প্রেশার আছে এবং আমাকে কিছু করতে হবে পেশেন্টের জন্য যাতে প্রেশারটা আমি কমায় আনতে পারি। আচ্ছা, আচ্ছা, আমরা তো প্রেশার আছে কি না কোন লক্ষণ দ্বারা বুঝবো? একজন মানুষ কি লক্ষণ দেখলে সে অনুভব করবে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে? এটাই হচ্ছে কথা, হাই ব্লাড প্রেশারের কোনো লক্ষণ নাই, লক্ষণবিহীন, এক্স্যাক্টলি এই জন্যই নীরব ক্ষত। এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আমাদেরকে যদি প্রেশার বেশি আছে কিনা বছরে একবার, অ্যাটলিস্ট যখন 18 বছরের উপরে উঠে যাবে বয়স হবে মানুষের, বছরে একবার যদি ব্লাড প্রেশারটা যদি মাপে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রেশারটা বেশি আছে কিনা। আর যাদের অন্যান্য সমস্যা আছে যেমন হচ্ছে ডায়াবেটিস আছে বা চর্বি আছে, তাদের কিন্তু আরও ইনক্রিজ চান্স যে হয়তো ব্লাড প্রেশার ধরা পড়তে পারে, সেই ক্ষেত্রে ওদেরকে আরও ঘন ঘন মাপতে হবে। আচ্ছা, তাহলে অনেকে বলে যে আমার ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, সেটা কি ব্লাড প্রেশারের জন্য না? ব্লাড প্রেশারের জন্য হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, আমি তো জানি না। মাথা ব্যথা তো আরও অনেক কারণ আছে, বাট আপনি এটাও দেখবেন যে কারো ব্লাড প্রেশার বেশি আছে, ধরেন 150/100 আছে, তাদের কোনো সিমটমই নেই, কোনো মাথা ব্যথাই নেই, কিছুই নেই। তো নট নেসেসারি যে মাথা ব্যথা মানেই ব্লাড প্রেশার বেশি, অবশ্যই চেক করতে হবে। তার মানে মাথা ব্যথার সাথে ব্লাড প্রেশারের যোগাযোগ আছে, কিন্তু সেটা খুব বেশি না। এক্স্যাক্টলি। আচ্ছা, এর সাথে আপনি আমাদেরকে বলবেন, আমি ব্লাড প্রেশার রোগী কিন্তু আমার কোনো লক্ষণ নাই, তাহলে আমার কি কি বিপদ হতে পারে? যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না থাকে, যেসব বিপদ হতে পারে হচ্ছে ব্রেন এফেক্ট করতে পারে, ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, আমার চোখে সমস্যা হতে পারে, চোখে রক্তক্ষরণ হয়ে হয়তো আমি দেখতে না পেতে পারি, হার্টে সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলিয়ার হয়, আবার ওইদিকে কিডনিতেও সমস্যা হতে পারে। কীরকম? কিডনিতে সমস্যা হয়, আসলে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে মেডিকেল টার্মে ক্রনিক কিডনি ডিজিজ। আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, কিডনি ড্যামেজ হলে তো অসুবিধা কি? কিডনি ড্যামেজ হলে আমার আসলে তো সকল ময়লা যেটা শরীর থেকে যখন ময়লা আছে সব তো প্রস্রাব দিয়ে বের হয়ে আসে। যদি কিডনিটা ড্যামেজ হয়ে যায় তো প্রস্রাব থেকে তো আমার ময়লা বের হতে পারছে না, তো সব শরীরে অ্যাকুমুলেট হচ্ছে, শরীরে অ্যাকুমুলেট হয়ে আস্তে আস্তে সিমটমস প্রডিউস করবে। তাহলে কি মৃত্যুর ঝুঁকি থাকবে? এবং দেখা গেছে যাদের কিডনির সমস্যা আছে তাদের হার্টজনিত কারণ বা হার্টজনিত যে রিস্ক ফ্যাক্টর বা যেটা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেটার প্রবণতা বেড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সময়ের একটা ছোট্ট বিরতি নেয়ার, সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বিপজ্জনক উচ্চ রক্তচাপ। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার লেনিন চৌধুরী এবং আমার সাথে রয়েছেন ডাক্তার নাজিব মহিউদ্দিন, তিনি মেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা। ডক্টর নাজিব, আমরা ব্লাড প্রেশার নিয়ে কথা বলছি। আপনি আমাদেরকে বলুন, একজন রোগী কখন ব্লাড প্রেশারের ওষুধ শুরু করবে?
যখন হচ্ছে পেশেন্টের প্রেশারটা বেশি 140/90 উপরে, তখন ইউজুয়ালি শুরু করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে বা কিডনি সমস্যা থাকে, তখন সব কিছু অ্যাসেস করে কোনো সময় তার আগেও শুরু করা যায়। এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট যেটা আমরা বলি। পেশেন্ট দেখে, পেশেন্টের বাকি রিস্ক ফ্যাক্টর দেখে তখন প্রেশারের ওষুধ শুরু করা হয়। একজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম, বয়স, কোত্থেকে ফোন করেছেন জানিয়ে বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার বয়স 63 বছর। হ্যাঁ। আমার সব সময় আমার প্রেসার আগে লো থাকতো। হ্যাঁ। হ্যাঁ, এখন অবশ্য আমার স্বাভাবিক, নিচেরটা 80, উপরেরটা 100, 110, এর বাইরে হয় না। আর আগে আমার নিচেরটা 60 থাকতো, উপরেরটা 100 হতো, কোনো সময় 90 হতো। এইভাবে আমার সারাটা জীবন চলছে। কিন্তু 88 পরের থেকে আমার ইসিজি রিপোর্ট ভালো আসতো না, কখনোই আমার ইসিজি রিপোর্ট ভালো আসে নাই। আবার 88 পরের থেকে আমার কিডনির সমস্যা ধরা পড়ছে। আমি আল্লাহর রহমতে এমনি স্বাভাবিক আছি, আমার কোনো সমস্যা নেই। আমি নিয়ম মতোই চলি, সবকিছু নিয়ম মতোই করি। লবণ কখনোই, কাঁচা লবণ কখনোই খাই না, খাবারেও লবণ কম খাই, সবকিছু মানে চর্বি জাতীয় জিনিসও কখনো খাই না, একেবারে স্বাভাবিক জীবনযাপন করি। কিন্তু এখন এই প্রেশার লোর জন্য কি কোনো সময় হার্টের সমস্যা হয়? জি, আপনি থাকুন এখন আমাদের আমি সাথে। ডক্টর মহিউদ্দিন। জি, ওনারা আসলে যেটা বললেন যে ওনার প্রেশারটা নর্মাল, কিন্তু তারপরে হার্টের সমস্যা দেখা যাচ্ছে, এবং ওনার প্রশ্ন হচ্ছে যে লো প্রেশার থাকলে হার্টের সমস্যা হতে পারে কিনা। আসলে হার্টের সমস্যার অনেক কারণ আছে, শুধু যে প্রেশার বেশি যে কারণ তা না, আরও অন্যান্য কারণও আছে। যেমন উনি যেমন বলছে চর্বি ভালো আছে, তেমন চর্বিজনিত সমস্যা তার নাই। কোনো সময় ডায়াবেটিসের কারণে হতে পারে, কোনো সময় বয়সের সাথে সাথে আমাদের ব্লাড ভেসেলে চর্বি জমে, যেটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা বয়সের সাথে সাথে হয়। রক্তবাহী নালীগুলো চিকন হয়ে যায়, সেই কারণে কিন্তু আমার হার্টের সমস্যা হতে পারে। কিছু বংশগত কারণ আছে, বংশগত কারণের কারণেও হার্টের সমস্যা হতে পারে। তো লো প্রেশার হার্টের সমস্যার কারণ না, অন্য কোনো হয়তো কোনো একটা কিছু আছে যেটার কারণে হয়তো হার্টের সমস্যা হচ্ছে। তার মানে ওনাকে কি আমরা বলবো যে আপনি আপনি চিকিৎসকের কোনো পরামর্শ নিন? অবশ্যই, যেহেতু ইসিজি যেহেতু খারাপ দেখাচ্ছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, হৃদরোগ বিশেষজ্ঞ। এবং উনি মনে হয় বলেছেন কিডনির সমস্যা মনে হয় দেখা পড়েছে। এই যে একটু আগেই বললাম যে কিডনির সমস্যা যাদের দেখা পড়ে, তাদের কিন্তু হার্টের সমস্যা দেখার প্রবণতা বেড়ে যায়। আচ্ছা, ডক্টর নাজিব, আরেকটা ব্যাপার বলেন তো, একজন রোগী সে নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খায়, দেখা গেল 1 মাস পর থেকে তার প্রেশার ওই ওষুধ খাওয়ার কারণে নর্মাল এবং দিনের পর দিন স্বাভাবিক থাকে, তাহলে কি ওই লোকটি ওষুধ বাদ দিবে বা বাদ দিতে পারবে? আসলে প্রেশারের ওষুধ খাওয়ার জন্যই কিন্তু তার ব্লাড প্রেশার নর্মালে আছে। প্রেশারের ওষুধ যদি হঠাৎ করে বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু ব্লাড প্রেশার শুট আপ করবে। অতএব চিকিৎসার পরামর্শ ছাড়া অবশ্যই ব্লাড প্রেশার বন্ধ করা যাবে না, ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না, এবং সেটা কন্টিনিউ করতে হবে। এটা চিকিৎসক বলবে, ওকে যখন কন্টিনিউয়াসলি ফলো আপ করবে যে ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না, সাধারণত কখনই বন্ধ করা যায় না। আচ্ছা, একটা প্রশ্ন প্রায়ই আমাদের দর্শকরা করে থাকে, একজন মানুষ ব্লাড প্রেশারের ওষুধ শুরু করলো, তার মানে কি তাকে সারা জীবন খেয়ে যেতে হবে? হ্যাঁ, এটাই আর কি, কারণ মোস্ট অফ দ্য টাইম ইউজুয়ালি সারা জীবনই খাওয়া লাগতে পারে। তবে কেউ যদি কিছু ডায়েটারি হ্যাবিট আছে, ডায়েটারি হ্যাবিটটা মেনটেন করে, মানে খাবারের অভ্যাসটা মেনটেন করে, নিয়মিত ব্যায়াম করে এবং নিয়মিত ওষুধ খায়, তাহলে ব্লাড প্রেশারটা ভালো কন্ট্রোলে থাকে। কোনো সময় দেখা গেছে এইসব ক্ষেত্রে যে ব্লাড প্রেশার অন দ্য লং টার্ম ভালোই থাকে, সেই ক্ষেত্রে যখন খুব বেশি কমে যায়, তখন ডাক্তার চিন্তা করে যে হ্যাঁ, মনে হয় এখানে প্রেশারের ওষুধটা বন্ধ করলে হয়তো ভালো থাকবে। অবশ্যই সেটা ডাক্তারের ডিসিশন হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একই রকম, একজন গর্ভবতী নারী, গর্ভকালীন সময় তার ব্লাড প্রেশারটা বেড়ে গেল, তিনি ওষুধ খেলেন, বাচ্চা হওয়ার পরে তার ওই ব্লাড প্রেশারটা কি মানে বেশিই থাকতে পারে নাকি স্বাভাবিক হয়ে যেতে পারে? এটা আসলে দুইটাই হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়, কিছু কিছু দেখা গেছে যে তার আবার কন্টিনিউয়াসলি ব্লাড প্রেশারটা বাড়তি থাকে। অতএব এটা অ্যাগেন পেশেন্ট টু পেশেন্ট ওয়াইজ খুবই ভ্যারি করে। কন্টিনিউয়াসলি ব্লাড প্রেশারটা মাপতে হবে, মনিটর করতে হবে, ডাক্তারের পরামর্শে থাকতে হবে, তাহলেই বোঝা যাবে যে ব্লাড প্রেশারের ওষুধটা খাওয়া লাগবে কি লাগবে না। আচ্ছা, একজন রোগী, একজন মানুষ, সে যদি তার খাবার দাবার পরিবর্তন করতে চায়
এবং ওজন কমাতে চায়, তাহলে এটা কি ব্লাড প্রেশারের উপরে কোনো প্রভাব ফেলবে? এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট ব্লাড প্রেশার কন্ট্রোলের সবচেয়ে প্রথম জিনিসটা যেটা বলা হয়, খাবার নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে রেগুলার ব্যায়াম করা। এই দুটো জিনিস যদি কেউ করতে পারে, ব্লাড প্রেশার কিন্তু অনেকখানি কমে আসে। আচ্ছা। হয়তো কারো ক্ষেত্রে হয়তো ব্লাড প্রেশার ওষুধ নাও লাগতে পারে, কিন্তু এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ফিজিক্যাল হেলথের জন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন চর্বি, যেটাকে ডাক্তারি ভাষায় বলে কোলেস্টেরল, ওর 2-3 ধরনের রয়েছে, এর সাথে ব্লাড প্রেশারের সম্পর্কটা কেমন? আসলে চর্বি যাদের বেশি থাকে, দেখা যায় যে ব্লাড প্রেশারটাও তাদের বেশি থাকে। আচ্ছা। সো চর্বি জাতীয় খাবার এই জন্য আমাদের বর্জন করা উচিত, কারণ যত কোলেস্ট্রল বাড়বে, নট অনলি ব্লাড প্রেশার বাড়াচ্ছে এবং আরও অনেক ক্ষতিকর জিনিস আছে, যেমন আমার লিভারে জমতে পারে, এটা যেটাকে বলা হয় ফ্যাটি লিভার, আবার হার্টে জমতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। অতএব এই চর্বিটা আসলে আমাদের কমানোটা খুব জরুরি। কিন্তু একটু চর্বিরও তো দরকার আছে শরীরে, তাহলে কতটা কমাবো? আসলে এটা আসলে একটা ইনভেস্টিগেশন আছে যেটাকে বলা হচ্ছে লিপিড প্রোফাইল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে কিছু ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কিছু, যেমন সেরাম কোলেস্ট্রল যদি 150 বা 200 নিচে যদি রাখতে পারি, একটা এন্টিটি আছে যেটা বলা হয়েছে এলডিএল। আচ্ছা। এলডিএল কোলেস্টেরল, ওটা যদি আমরা 100 নিচে বা 90 নিচে যদি রাখতে পারি সবচেয়ে ভালো। তার মানে আচ্ছা, কেউ কেউ বলে ভালো কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল, এটা কেমন বিষয়? হ্যাঁ, আসলে আমি যে দুইটা কথা বললাম, এলডিএল কোলেস্টেরল এটা খারাপ কোলেস্টেরল, একটা কোলেস্টেরল আছে যেটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। এই এইচডিএল কোলেস্টেরলটা আছে যত বেশি তত ভালো, মানে 40 আমাদের উপর বন্ধু, থেকে। এটা হার্টের বন্ধু। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি আরেকটা বিষয় একটু বলেন আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে একজন মানুষ, তার বয়স ধরা গেল 40, সে কি ধরনের ব্যায়াম করবে এবং কতক্ষণ করবে? হ্যাঁ, এটা আসলে দেখা গেছে যে যদি সপ্তাহে 150 মিনিট পার উইক যদি ব্যায়াম করে, তাহলে ইটস মোর দ্যান ইনাফ। তো 150 মিনিট মানে যদি আপনি 5 দিন, সপ্তাহে 5 দিন যদি 30 মিনিট হাঁটেন, সেটা কিন্তু ভালো। এবং হাঁটাটাও তো অনেকভাবেই আমরা হাঁটতে পারি, ধীরে ধীরে হাঁটতে পারি, জোরে জোরে হাঁটতে পারি। হাঁটাটারও কিছু নিয়ম আছে, এমনভাবে হাঁটতে হবে যেখানে আমি একটু হাঁপাচ্ছি, আমার একটু বুক ধড়ফড় করছে, আমার শরীরে ঘাম ঝরতেছে, এভাবে হাঁটতে হবে। এভাবে 30 মিনিট যদি হাঁটা হয় সপ্তাহে 5 দিন, ঠিক আছে, ভালো। আচ্ছা, আমাদের লোকজন একটা কথা প্রায়ই বলে, ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, খারাপ লাগছে, লেবু খাইয়ে দাও বা রসুনের রস খাইয়ে দাও, অথবা তেঁতুল গোলা পানি খাইয়ে দাও। এই যে লেবু, রসুন বা তেঁতুল, এগুলো কি উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কিনা? আসলে এগুলার হয়তো নিজস্ব কিছু ভালো দিক আছে, কিন্তু আসলে উচ্চ রক্তচাপের সাথে কোনো সম্পর্ক তেমন কিছু কিন্তু দেখা যায় নাই। তো হয়তো অন্যান্য জিনিসপত্র ভালো থাকতে পারে, তো উচ্চ রক্তচাপের সাথে কোনো সম্পর্ক নেই আসলে, একেবারেই নেই না। আচ্ছা, আরেকটা ব্যাপার প্রায়ই বলে যে এর রক্তচাপ বেড়ে গিয়েছে বা হাইপার টেনশন হয়েছে, হাই ব্লাড প্রেশার হয়েছে, তাকে কফি, চা এগুলো খাওয়া বন্ধ করতে হবে। এটা কতটা ঠিক? আসলে অতিরিক্ত কিছু জিনিস ভালো না। তো কফি চা যে বন্ধ করতে হবে তা না, পরিমাণ মতো খেলে ভালো, তো দিনে একবার খান, সমস্যা নাই। আবার কেউ কেউ আছে যে অনেকবার, 2 বার 3 বার 4 বার খায়, সে অতিরিক্ত খাওয়াটা বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো। তাহলে অতিরিক্ত সব কিছুই তো ভালো না, তাই না? এক্স্যাক্টলি। কেউ যদি প্রচুর ভাত খায়, অতিরিক্ত পরিমাণে ভাত খায়, সেটাও তো বোধহয় খারাপ, তাই না? সেটাও অবশ্যই খারাপ। আচ্ছা, এর সাথে আপনি একটু বলবেন, বংশগতভাবে ধরা গেল আমার দাদার ব্লাড প্রেশার ছিল, উচ্চ রক্তচাপ ছিল, আমার বাবার ছিল, আমার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কতটা? আসলে জেনারেল পপুলেশনের সাথে চিন্তা করি, আমি যদি কম্পেয়ার করি যাদের বংশে কোনো ব্লাড প্রেশার নাই, তার সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু একটু সম্ভাবনা আসলে একটু বেশি হয়ে যায়। আচ্ছা, যদি ফ্যামিলিতে যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে ছেলেদের ব্লাড প্রেশার হওয়ার চান্স একটু বেশি থাকে। আচ্ছা, হঠাৎ করে যদি প্রেশার বেড়ে যায় কি করব? হঠাৎ করে যদি খেয়াল করেছেন যে প্রেশার বেড়ে যাচ্ছে, বিশ্রাম নেবেন, 10 থেকে 15 মিনিট বিশ্রাম নেন, তারপর একটু প্রেশারটা চেক করেন। প্রেশার যদি নর্মালে চলে আসে, কিছু করা লাগবে না। যদি এই যে প্রেশারটা বেশি আছে, এই সময় যদি সাথে যদি আপনি ফিল করেন যে কোনো মাথা ব্যথা আছে,
বুকে ব্যথা করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই জরুরি বিভাগে হাসপাতালে চলে আসতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলুন তো, ব্লাড প্রেশারের রোগী সে সিঁড়ি বেয়ে কি উপরে উঠতে পারবে? অবশ্যই উঠতে পারবে, এবং এই সিঁড়ি বেয়ে যে ওঠা সেটা তো এক ধরনের এক্সারসাইজই। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তো এটাতে কোনো রেস্ট্রিকশন নেই, অবশ্যই উঠতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে খুব ভয়ে ভয়ে থাকার দরকার নেই। ভয়ে থাকার দরকার নেই, বরং ব্যায়াম তো ইনকারেজ করা হয়। আচ্ছা, খুব প্রচলিত একটি ধারণা রয়েছে, যার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সে গরুর মাংস বা খাসির মাংস একদম স্পর্শই করতে পারবে না। এটা কতটা ঠিক? আসলে গরুর মাংস আর খাসি মাংসে অনেক কোলেস্টেরল থাকে, আচ্ছা, এবং ব্যাড কোলেস্টেরল থাকে, যেটা একটু আগে কথা হচ্ছিল আমাদের মধ্যে। এই খারাপ কোলেস্টেরলগুলো কিন্তু শরীরে কিন্তু উচ্চ রক্তচাপ বাড়ায় দেয়, আবার হার্টের ঝুঁকিও বাড়ায় দেয়। হ্যাঁ। তো চর্বি জাতীয় খাবার যদি আমি একটু কমাতে পারি বা বন্ধই যদি করে দিতে পারি, তো অবশ্যই আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হেল্প করবে। কিন্তু একদম বন্ধ করতে হবে? কালে ভদ্রে মাসে একবার 2 টুকরা বা কোরবানি ঈদের সময় 3 টুকরা খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যেতে পারে, আচ্ছা, আচ্ছা। কিন্তু যত খাবেন তত লোভ করবেন। তার মানে ওই লোভের প্রবণতাটা দমন করার জন্য না, সেই জন্য। হ্যাঁ, প্রিয় দর্শক, আরেকবার সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসব। বিপজ্জনক রক্তচাপ, বরঞ্চ বলা উচিত বিপজ্জনক উচ্চ রক্তচাপ, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি ডক্টর নাজিব মহিউদ্দিন, যিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তিনি আমাদের সাথে আলোচনায় রয়েছেন। এবং প্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন, তুলে ধরতে পারেন এই সংক্রান্ত মানে উচ্চ রক্তচাপ সম্পর্কিত কোনো প্রশ্ন বা সমস্যা। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন, সমস্যা সমাধানের পথ দেখাবেন। এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন তারা কিন্তু নেক্সাস হেলথ ফেসবুকের এই পেজে গিয়ে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারেন। ডক্টর নাজিব, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্লাড প্রেশার মাপার নিয়মটা কি, কীভাবে মাপব? আসলে ব্লাড প্রেশার মাপার আগে একজন রোগীকে 5 মিনিট প্রথমে টোটাল বিশ্রাম নিতে হবে, কিছু করবেন না। হ্যাঁ। তারপরে একটা চেয়ারে বসবেন যেখানে ব্যাক সাপোর্ট আছে, পিঠ সোজা থাকতে হবে, পা দুটো একদম মাটির সাথে লেগে থাকতে হবে, হাত থাকতে হবে টেবিলের উপরে, আর্মটা হার্ট লেভেলে। আচ্ছা, এই সময়ে ব্লাড প্রেশারটা মাপতে হবে, যেটা আইডিয়ালি বলা হয় হচ্ছে 5 মিনিটের ব্যবধানে পরপর 3 বার মাপতে। 5 মিনিটের ব্যবধানে। ব্যবধানে, এবং এটার অ্যাভারেজটাই হচ্ছে আমার ব্লাড প্রেশার। আচ্ছা, অনেক সময় দেখি ডাক্তার সাহেবেরা শুয়ে মাপে, দাঁড়িয়ে মাপে, বসে মাপে, এর ব্যাখ্যাটা কি? আসলে কিছু কিছু একটা টার্ম আছে যেটাকে বলা হয় হচ্ছে পশ্চুরাল হাইপোটেনশন। আচ্ছা। যেটা হচ্ছে কিছু মানুষের দেখা যায় যে শোয়া থেকে উঠে বসছে বা বসা থেকে উঠে দাঁড়াচ্ছে, তখন হচ্ছে মাথা ঘুরে যায়। সেই ক্ষেত্রে যেটা করা হয় হচ্ছে শোয়ায় ব্লাড প্রেশারটা মাপা হয়, তারপর তাকে দাঁড় করে 5 মিনিট পর আবার ব্লাড প্রেশারটা মাপা হয়। এখান থেকে যদি ব্লাড প্রেশারটা একটু কমে যায়, একটা মার্কিং আছে যে উপরের ব্লাড প্রেশার যদি 20-এর নিচে কমে এবং নিচের ব্লাড প্রেশার যদি 10-এর নিচে কমে, তখন সেটাকে আমরা পোস্চুরাল হাইপোটেনশন বলি। তো ওই কন্ডিশনটা ডিটেক্ট করার জন্যই আসলে এটা করা হয়। আচ্ছা, সকাল, দুপুর, রাত বা সন্ধে ব্লাড প্রেশার কি একটু ওঠানামা করতে পারে, তারতম্য হতে পারে, না একই রকম থাকবে? Yes, আসলে একটু ফ্লাকচুয়েট করেই। হ্যাঁ। সকাল, দুপুর, রাতে আমরা এক এক সময় এক এক অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকি। আচ্ছা, সকালে হয়তো ঘুম থেকে উঠলাম, হয়তো কম থাকতে পারে, যত দিন যায় তত হচ্ছে আমরা কাজকর্ম করতেছি, স্ট্রেসফুল লাইফে আছি, তখন হয়তো একটু বাড়তে পারে, আবার আস্তে আস্তে হয়তো কমতে পারে। হ্যাঁ, তো সকাল, দিন, রাতেও কিন্তু ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে। তার মানে সকালে ঠিক ছিল, সন্ধ্যায় বেড়ে গেল, এটি তো উচ্চ রক্তচাপ না? আসলে এটারও কিছু ক্রাইটেরিয়া আছে, যেটাকে বলা হচ্ছে যে সুন্দর করে গাইডলাইনে এরকমও কিছু সেট করা আছে যে যাদের শুধু রাতেই ব্লাড প্রেশারটা বাড়ছে, কত বেশি বাড়লে এটাকে হাই ব্লাড প্রেশার বলে, সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। ইউজুয়ালি সবাই তো আর রাতে এভাবে খেয়াল করে না, বাট এটা উল্লেখ করা আছে যে সকালে যদি শুধু বেশি থাকে, অ্যাম্বুলেটরি নাইট ব্লাড প্রেশার বলা হয়, সেটা যদি বেশি থাকে, সেটাও কত বেশি থাকলে ব্লাড প্রেশার বলা হয়, সেটারও একটা মার্কিং আছে আসলে। তার মানে এটাকেও গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমার সাধারণত ব্লাড প্রেশার ধরা গেল স্বাভাবিক থাকে, কিন্তু হঠাৎ একদিন বেড়ে গেল,
আবার স্বাভাবিক হয়ে গেল, আবার 1 মাস পরে একবার বেড়ে গেল, এটাকে কি আমি উচ্চ রক্তচাপ বলবো? আমাকে কি ওষুধ খেতে হবে? আসলে এটা কি উচ্চ রক্তচাপ বলার আগে যেহেতু একদিন হচ্ছে ভালো হয়ে যাচ্ছে, তো কেন হলো ওইটা আর কি বের করতে হবে। হয়তো ওই সময় একটা স্ট্রেসফুল একটা খবর পেয়েছি বা একটা স্ট্রেসফুল নিউজ পেয়েছি যে কারণে বেড়ে যাচ্ছে, আবার কমে আসছে। তো আবার কিছু কিছু অসুখ আছে বা হরমোনাল জাতীয় অসুখ আছে যেখানে হচ্ছে হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, আবার হঠাৎ করেই প্রেশারটা নর্মাল হয়ে যায়, বোঝা যায় না। তো আসলে কারণটা বের করতে হবে কেন। কারণটা যদি বের করতে পারি তাহলেই বলা যাবে যে ব্লাড প্রেশার ওষুধ খাওয়া লাগবে কি লাগবে না। তার মানে শুধু একবার মেপেই ওষুধটা দেওয়া উচিত না। অবশ্যই। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনারা বারবার সাবধান করেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের হার্টের নানা জাতীয় অসুখ হতে পারে, অ্যাটাক হতে পারে, হার্ট বড় হয়ে যেতে পারে, তার কাজকর্মের ক্ষমতা কমে যেতে পারে। এই বিষয়টা কেন? আসলে উচ্চ রক্তচাপ যখন হয় তখন তো হার্টের উপর তো একটা প্রেশার পড়ে। হার্টের উপর প্রেশার পড়লে এই জন্যই হচ্ছে আমাদের এই হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। আবার যাদের উচ্চ রক্তচাপ হচ্ছে তখন হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না, যখন হার্ট ব্লাডটা ঠিক মতো পাম্প করতে পারে না, পানিগুলা ফুসফুসে আমাদের লাংসে চলে আসে, তখন অতিরিক্ত শ্বাসকষ্ট হয়। তো আমি যদি প্রেশারটা যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই হার্টের যত সমস্যাগুলো আছে সব কিছুই কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। এই জন্যই বারবার বলা হয় যে প্রেশারটা নিয়ন্ত্রণ করেন, এবং এগুলো সবই কিন্তু একটা প্রিভেন্টেবল ডিজিজ এবং প্রিভেন্টেবল কন্ডিশন। হার্ট ফেলিয়ার কিন্তু আমি প্রতিরোধ করতে পারি আমরা। আচ্ছা, আচ্ছা। আমি যে প্রেশারটা কন্ট্রোল করতে পারি এটা কিন্তু প্রতিরোধ হবে। তো যে জিনিসটা আমরা প্রতিরোধ করতে পারি কেন আমরা চেষ্টা করব না জান প্রাণ দিয়ে যেটা আমরা প্রতিরোধ করি। আচ্ছা, প্রায়ই বলে যে ব্রেইন স্ট্রোক, কেউ বলে ব্রেইন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ, এর সাথে ব্লাড প্রেশারের সম্পর্কটা কি? হ্যাঁ, অতিরিক্ত ব্লাড, আমি একটু একটা অ্যানালজি দিয়ে বুঝাই। ধরেন একটা পানির পাইপ দিয়ে পানি যাচ্ছে, এখন কোনো কারণে যদি পানির পাইপে যদি প্রেশারটা যদি অনেক জোরে যায় তখন তো আস্তে পানির পাইপটা ফেটে যায়। সেরকমই যদি আমি চিন্তা করি আর্টারিতে উচ্চ রক্তচাপ, ধমনী থেকে হচ্ছে ব্লাড যাচ্ছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে, তো ফেটে যাবে, তখন রক্তক্ষরণ হবে ব্রেনে। এটা কি স্ট্রোক বলে? এটাকে এক ধরনের স্ট্রোক বলে। স্ট্রোক তো আসলে 2 ধরনের আছে, একটা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়, একটা হচ্ছে রক্ত বন্ধ হয়ে যে স্ট্রোক হয়, যেটা আবার চর্বির কারণে হচ্ছে, যে চর্বির জন্য হচ্ছে ব্রেনে যেই রক্ত নালীগুলো যাচ্ছে বা রক্ত ব্লাড সাপ্লাইগুলো যাচ্ছে সেই রক্তগুলা নালীগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্রেন রক্ত পাচ্ছে না, ব্রেন। আচ্ছা, তার মানে বন্ধ হয়ে অথবা ধমনী ফেটে গিয়ে যে স্ট্রোক, এটি কি মাথা বাদে, মস্তিষ্ক বাদে অন্য কোথাও হতে পারে, যেমন চোখ, কিডনি? হার্টে যে হচ্ছে এটাও তো এক ধরনের স্ট্রোক, মানে আমরা বলি হার্ট অ্যাটাক। আচ্ছা, এখানেও তো একই জিনিসই হচ্ছে, যেখানে হচ্ছে যে আমরা হার্ট ব্লক যে হচ্ছে বলি, এটাও তো হার্টে বন্ধ হয়ে যাচ্ছে বলে রক্তগুলা হার্টে পৌঁছাতে পারছে না, এই কারণেই কিন্তু আমার হার্ট অ্যাটাক হচ্ছে। চোখেরও কিন্তু এমন একটা কন্ডিশন আছে যেটাকে বলা হয় সেন্ট্রাল আর্টারি অক্লুশন, যেখানে হঠাৎ করে পেশেন্ট ভালো আছে, হঠাৎ করে একদিন বলে আমি চোখে দেখতে পাচ্ছি না। চোখে যেই ছোট ছোট যে ব্লাড সাপ্লাই বা ধমনীগুলো আছে সেগুলা ব্লক হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাওয়ার পর রক্ত যাচ্ছে না, রক্ত না যাচ্ছে বলে ওই জায়গা অংশটা মারা যাচ্ছে, যেহেতু অংশটা মারা যাচ্ছে পেশেন্ট দেখতে পাচ্ছে না। তার মানে এটা শরীরের অনেক জায়গাতেই হতে পারে। আচ্ছা, এর সাথে আপনি আমাদেরকে আরেকটা ব্যাপার বলবেন, উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রে বিপদের মাত্রা কি বাড়বে না একই রকম থাকবে? অবশ্যই, যদি অনিয়ন্ত্রিত যদি উচ্চ রক্তচাপ থাকে এবং অনিয়ন্ত্রিত ব্লাড গ্লুকোজ যদি বেশি থাকে অবশ্যই তাদের রিস্ক অবশ্যই বেশি। অর্থাৎ সেই ক্ষেত্রে রোগীকে বেশি সাবধান হতে হবে। রোগীকে সাবধান হতে হবে, রোগীর ওই ব্লাড সুগারটাও কন্ট্রোল করতে হবে, হাই ব্লাড প্রেশারটাও কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ধরুন আমি ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, আমার উচ্চ রক্তচাপ রয়েছে, ওষুধ খেয়ে এটি নিয়ন্ত্রণে থাকে, আমি কি খেলাধুলা করতে পারবো? খেলাধুলা থেকে যদি আপনার কোনো সমস্যা না হয়, কোনো সিমটম না হয়, তাহলে অবশ্যই আপনি খেলাধুলা করতে পারবেন, এবং ইট ইজ মানে খেলাধুলা করলে এবং ভালো, আপনি যত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন তত আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে আপনাকে হেল্প করবে। আচ্ছা, ইনফ্যাক্ট যদি আপনি বসে থাকেন সারাক্ষণ বাসায়, আমার উচ্চ রক্তচাপ আমি কিছু করতে পারবো না, সারাক্ষণ বাসায় বসে আছি কিছু করছি না, সেই ক্ষেত্রে রিস্ক আরও বেশি। তো অবশ্যই যদি খেলাধুলা করার অভ্যাস থাকে অবশ্যই খেলাধুলা করা উচিত। যদি খেলাধুলা না করে, যদি বুকের কোনো সমস্যা না হয়, বুকের কোনো শ্বাসকষ্ট না হয়, বুকে কোনো চাপ না থাকে,
আপনি খেলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো কোনো বাসায় বা বাড়িতে হঠাৎ করে দেখা যাচ্ছে গৃহকর্তা, হাজবেন্ড, স্বামী, সে প্রেশারের রোগী, ওষুধ খাচ্ছে, নিয়ন্ত্রণে থাকে, কিন্তু হঠাৎ করে তার মেজাজটা খারাপ হয়ে বেশি বেশি খারাপ হচ্ছে। তখন বউ বলছে, এই দেখতো, তার ছেলেকে বা মেয়েকে বলছে, দেখতো তোর বাবার বোধহয় প্রেশার বেড়ে গেছে। আসলে কি প্রেশার বাড়লে মেজাজ খারাপ হতে পারে? আসলে মেজাজ খারাপের জন্যই প্রেশারটা বাড়ছে, আচ্ছা, বাড়ার জন্য মেজাজ খারাপ হচ্ছে না। এটা একটা আসলে একটা ভুল ধারণা, কিন্তু যেহেতু প্রেশার মেজাজটা খারাপ হচ্ছে, সে কারণে বডিতে কিছু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের কারণে এই ব্লাড ভেসেলগুলো হয়তো একটু কনস্ট্রিক্ট করছে, যে কারণে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। তার মানে মেজাজ খারাপ করা যাবে না যাদের ব্লাড প্রেশার রয়েছে। অবশ্যই। অন্তত স্ত্রীর সাথে তো করা উচিত, তাই না? হ্যাপি লাইফ ইজ আ গুড লাইফ। গুড লাইফ। আচ্ছা, আপনি আমাদের আরেকটা জিনিস বলুন। আমরা দেখি হ্যাংলা পাতলা রোগ, গায়ে চর্বি, মানে বাইরে থেকে মোটা বা চর্বির কোনো লক্ষণ নেই, তার ক্ষেত্রে কি উচ্চ রক্তচাপ হতে পারে? হ্যাঁ, কারণ হচ্ছে, আমি তো ব্লাড প্রেশার আরও অনেক কারণ আছে, যেমন হচ্ছে বংশগত কিছু কারণ আছে। তো বংশগত তার যদি প্রেশার যদি বেশি থাকে, বাবা বেশি থাকে, দাদার বেশি আছে, অবশ্যই হওয়ার ঝুঁকিপূর্ণ থাকে তার। তো নট নেসেসারি, বা ধূমপান করছে সে, হ্যাংলা পাতলা মানুষ ধূমপান তো বন্ধ করছে না, এই ধূমপান থেকেও কিন্তু ব্লাড প্রেশারটা হয়তো বেড়ে যেতে পারে, অথবা লবণ অতিরিক্ত খাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা, আপনারা এই যে ধূমপানের উপর খুব লেগে থাকেন যে ধূমপান বন্ধ করা উচিত এবং ধূমপানে প্রেশার হয়, ডায়াবেটিস, হার্ট ইত্যাদি, এই জায়গাটা একটু ব্যাখ্যা করেন তো। আসলে ধূমপানে করলে যেটা হয় হচ্ছে, যেটা কিছু কিছু সমস্যা যেটা আমাদের দেখা যায়, যে হার্টের সমস্যা বেড়ে যায়, আমার ফুসফুসে, আমার যদি অ্যাজমা থাকে, বা অ্যাজমা থাকে তো বাড়ে, আবার বেশি ধূমপান করলে আবার শ্বাসকষ্ট হয়, যেটাকে বলা হয় হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কিন্তু ধূমপান থেকে, সবচেয়ে মূলত কারণ হচ্ছে ধূমপান থেকেই হচ্ছে। এবং এই সমস্যাটা হলে বা এই অসুখটা হলে, এটা কিন্তু প্রোগ্রেসিভ অসুখ, মানে এটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে, এটা কিন্তু ভালো হবে না। তো আমি যদি ধূমপান যদি বন্ধ করতে পারি, এইসব অসুখ হবে না। ধূমপান যদি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমার হার্ট অ্যাটাক হবে না। ধূমপান যদি বন্ধ করতে পারি, আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। তো আমি যদি ধূমপানটা বন্ধ করতে পারি, কত কত হেল্প হচ্ছে আমার শরীরের জন্য, কেন বন্ধ করবো না? এসব কারণেই বন্ধ করা উচিত। আচ্ছা, একজন রোগী, নারী বা পুরুষ যাই হোক, তার উচ্চ রক্তচাপ রয়েছে, সে কখন হাসপাতালে যাবে আর কখন ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ, তো যদি উচ্চ রক্তচাপের কারণে যদি খেয়াল করে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, মাথা অনেক ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে, তাহলে অবশ্যই হাসপাতালে যাওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসব। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নাজিব মহিউদ্দিন, যিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ বটে, তিনি আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বিপজ্জনক উচ্চ রক্তচাপ এই বিষয়ে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা উচ্চ রক্তচাপের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু একটি বিষয় বাদ রয়েছে। ডক্টর নাজিব, শিশুদের যাদের বয়স 18 বছরের কম, তাদের কি উচ্চ রক্তচাপ হতে পারে কিনা, এবং সেটি হলে কেমন গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই কোনো কোনো শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট বয়সে 18 বছর নিচে হলেই উচ্চ রক্তচাপ দেখা যায়। এবং সাধারণত এইসব বয়সে যাদের উচ্চ রক্তচাপ দেখা যায়, কোনো কারণ থাকে। আচ্ছা, এই কারণটা বের করতে হবে। সাধারণত কিডনির কোনো সমস্যার কারণেই এটা হয়। কোনো সময় কিডনিতে, যেটা আমরা বলি হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি, এখানে হচ্ছে কিডনি থেকে রক্ত যাওয়া শুরু করে, প্রোটিন যাওয়া শুরু করে, কিডনি ড্যামেজ হয়। অথবা কোনো সময় কিডনিতে যে ধমনীটা যাচ্ছে, সেই ধমনীটা চিকন হয়ে যায়, যেটাকে আমরা বলি রেনাল আর্টারি স্টেনোসিস। সেটার কারণে কিন্তু উচ্চ রক্তচাপ দেখা যায়। এবং অবশ্যই যখন ওই সময়টা ব্লাড প্রেশারটা বেশি, আমি যদি ওই কারণটা যদি আমি অ্যাড্রেস করতে পারি, এই কারণে চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা কমে আসবে। কিন্তু আমরা প্রায়ই দেখি 7, 8 বা 10, 12 বছরের বাচ্চাদের ব্লাড প্রেশারের ওষুধ ডাক্তার লিখেছেন, কিন্তু অভিভাবক মনে করে যে এই বয়সে এটি খাওয়ানো উচিত না। সেক্ষেত্রে কি বলবেন? না, আসলে এটা কিন্তু কারণ আছে যে কারণে ব্লাড প্রেশারটা বাড়ছে। অতএব কিন্তু এটা কিন্তু সারা জীবনের জন্য খাওয়া লাগবে না। আমি ব্লাড প্রেশারটা ওষুধটা খাবো, আমি ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবো, এবং আমি ওই কারণে চিকিৎসা যদি দিতে পারি, তাহলে তো আমার ব্লাড প্রেশারটা এমনি নিয়ন্ত্রণে থাকবে, ব্লাড প্রেশার ছাড়াই।
ওষুধ খাওয়া ছাড়াই। তো অতএব এটা তো এবার আমার মেন্টালিটি রাখতে হবে যে যখন আমি ব্লাড প্রেশারটা বেশি পাবো, এবং দিন দিন তো প্রতিদিনই আমি ব্লাড প্রেশারটা বেশি পাচ্ছি, ডাক্তারের পরামর্শ দিচ্ছি ওষুধ খাওয়ার জন্য, অবশ্যই এটা খেতে হবে যতক্ষণ না আসল কারণটা চিকিৎসা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন একটা ভিন্ন কথা, আমরা কেমন জীবনযাপন করলে ব্লাড প্রেশারের আক্রমণ থেকে মুক্ত থাকতে পারবো? আসলে সবার প্রথম কথা হচ্ছে আমাদের যে খাবার দাবার যে হ্যাবিট, ডায়েটারি হ্যাবিটটা আমাদেরকে একটু চেঞ্জ আসতে হবে। চেঞ্জটা কি হতে হবে? শাকসবজি আমরা বেশি খাবো, ফলমূল আমরা বেশি খাবো, চর্বি জাতীয় খাবার আমরা কম খাওয়ার চেষ্টা করব, লবণ খাওয়া যাবে কিন্তু অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। আচ্ছা, একজন দর্শক রয়েছে। জি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে আসমা বলছি। আপনার বয়স কত? 35। আচ্ছা, আপনার সমস্যাটি বলুন। আমার প্রেশারটা বাড়লো কিভাবে বুঝবো আর কমলো কিভাবে বুঝবো? জি, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের একটি বোন নাসিমা নারায়ণগঞ্জ থেকে ফোন করেছেন, তার বয়স 35। তিনি জানতে চাচ্ছেন প্রেশার বাড়লে কিভাবে বুঝবো আর কমে গেলে কিভাবে বুঝবো। অবশ্যই এটা কোনো, যেটাই বললাম যে এটা কোনো লক্ষণ নাই। অতএব প্রেশার যদি আমি না মাপি আমি কখনোই বুঝতে পারবো না। অতএব নিয়মিত প্রেশারটা মাপতে হবে। কিন্তু কেউ কেউ বলে যে প্রেশার কমে গেলে কেমন যেন দুর্বল লাগে, হাত পা ভেঙে আসে। হ্যাঁ, আসলে এরকম একটা হচ্ছে যে প্রেশার যদি কমে যায় কোনো সময় একটু মাথা ঘোরায়, একটু চোখে অন্ধকার হয়তো দেখতে পারে, এটা হতে পারে। কিন্তু এটা তো অনেক কারণ আছে। আচ্ছা, কোনো সময় ব্লাড সুগার কমে গেলেও এটা হতে পারে। অতএব যদি আমি না মাপি আমি বুঝতে পারবো না। অতএব মাপতে হবে, এটাই প্রধান কারণ। জি। আচ্ছা, যেমন দর্শকের প্রশ্নের আগে আমরা কথা বলছিলাম জীবনযাপন, আপনি বলছিলেন লবণ কম খেতে হবে, আর কি কি করতে হবে? আর যেটা হচ্ছে যে খাবার দাবারটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, চর্বি জাতীয় খাবার যদি কম খেতে পারি, আর হচ্ছে আমরা ব্যায়াম করতে হবে। আচ্ছা, ব্যায়ামের মধ্যে যে একটু আগেই বললাম যে 50 মিনিট 5 দিনে, সপ্তাহে 5 দিন 150 অ্যাটলিস্ট 30 মিনিট যদি আমি হাঁটি তাহলে আমার 150 মিনিট হয়ে যায়। এটা করতে হবে। যাদের যদি জিমে যাওয়ার অভ্যাস থাকে, কারো যদি ওয়েট লিফট করার যদি অভ্যাস থাকে, সেগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন। কিন্তু এটাকে আমি যেটা বললাম যে হাঁটা, এটাকে বলা হয় অ্যারোবিক এক্সারসাইজ। তো অ্যারোবিক এক্সারসাইজ যাতে থাকে এটা কিন্তু অবশ্যই ইনশিওর করতে হবে। আর কি করতে পারি? আমরা ধূমপান বন্ধ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট। ধূমপান আমরা বন্ধ করতে হবে। তাহলেই কিন্তু এই সব হ্যাবিটগুলো যদি আমি মেনটেন করতে পারি, আর খাবারের মধ্যে যদি পটাশিয়ামটা যদি অ্যাড করা হয়, কলাতে পটাশিয়াম বেশি আছে, টমেটোতে পটাশিয়াম বেশি আছে, এগুলো যদি আমরা অ্যাড করতে পারি তাহলে কিন্তু প্রেশারের আচ্ছা, নিয়ন্ত্রণ চলে আসে। এর সাথে কি ঘুমের কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, ভালো কথা বলেছেন। ঘুম যদি আমাদের না হয় তাহলে আমাদের স্ট্রেস বেড়ে যায়। স্ট্রেস বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। অতএব ঘুমটা ভালো হতে হবে। ঘুমটা একজন মানুষের কয় ঘন্টা ঘুমানো উচিত প্রতিদিন? 8 ঘন্টা ঘুমানো হচ্ছে উচিত একটা আচ্ছা। মানুষের প্রতিদিন। কিন্তু আমরা দেখি বয়স্ক লোকদের ঘুম কম হয়, তারা কি এই জন্য ঘুমের জন্য কি ওষুধ খাবে? আসলে আমরা ঘুমে ওষুধ দিতে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো ঘুম আসার জন্য অনেক কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা ফলো করতে পারি। যেমন ধরেন, বিছনায় যাব না যতক্ষণ না আমার ঘুম আসতেছে না, অকারণে বিছনায় থাকবো না। বিছনায় শুয়ে শুয়ে আমরা কোনো সময় মোবাইল টিপি করি, সেগুলো আমার থেকে বিরত থাকবো। মোবাইল টিপা থেকে বিরত থাকবো। এইসব যদি আমরা হ্যাবিট যদি মেনটেন করি, আবার কোনো সময় যদি আমরা রেগুলার যদি এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমার দিন শেষে রাতের বেলায় কিন্তু একটু টায়ার্ড হয়েই যায়। তাহলে আমরা ঘুমটা হয়তো আশা করি ভালো হতে পারে। আচ্ছা, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনি 2 থেকে 3 মিনিট আমাদের দর্শকদের জন্য ব্লাড প্রেশার নিয়ে আর কি বলতে চান? আমি শুধু এটাই বলবো, ব্লাড প্রেশারটা অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। ব্লাড প্রেশার বেশি কিনা সেটার জন্য নিয়মিত চেক করতে হবে। আপনার যদি ব্লাড প্রেশার যদি না ধরা পড়ে থাকে তাহলে অ্যাটলিস্ট বছরে একবার আপনি চেক করবেন। আর যদি ব্লাড প্রেশার যদি ধরা পড়ে থাকে তাহলে অ্যাটলিস্ট নিয়মিত ডাক্তারের চেক আপে থাকবেন। ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না, এবং যদি ব্লাড প্রেশার ধরা পড়ে অবশ্যই ডায়েটটা মেনটেন করতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। আচ্ছা, গর্ভবতী নারী, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, কিন্তু তার মুরব্বীরা বলছে যে তুমি যদি ব্লাড প্রেশারের ওষুধ খাও তোমার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হবে, সেই ক্ষেত্রে কি ওষুধ না খেয়েও সে থাকতে পারবে? অবশ্যই না, কারণ গর্ভবতী নারী যদি ব্লাড প্রেশার বেড়ে থাকে, এই উচ্চ রক্তচাপ কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। আচ্ছা,
অতএব ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে যাতে নট অনলি বাচ্চার জন্য ক্ষতিকর, ওনার জন্যও কিন্তু ক্ষতিকর। অতএব ব্লাড প্রেশারের ওষুধটা খেতে হবে যাতে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে বা রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, নারী এবং পুরুষ এই দুই দলের মধ্যে ব্লাড প্রেশার বাড়ার প্রবণতা কার বেশি? আসলে রিসেন্টলি একটা স্টাডি দেখছিলাম, এটা হচ্ছে WHO রিপোর্ট করা হাইপারটেনশনের উপর 2025-এ। এখানে দেখলাম যে মহিলার সাথে ছেলেদের সাথে কম্পেয়ার করলে মহিলাদের ব্লাড প্রেশারটা বেশি। এখন কেন বেশি সেটা আসলে বলা মুশকিল, বাট মহিলাদের কিন্তু চর্বিটা একটু বেশি থাকে। আচ্ছা, মেবি দ্যাট কুড বি আ রিজন, হয়তো আরও কোনো কারণ থাকতে পারে, কিন্তু কেন জানি দেখা গেছে যে মহিলাদের একটু ব্লাড প্রেশারের প্রেভালেন্সটা বেশি রাদার দেন। আচ্ছা, আবার তো আমরা দেখি হার্ট অ্যাটাক ছেলেদের বেশি হয়। জি, কারণ এখন তো শুধু যে ব্লাড প্রেশার বেশি তা তো না, ছেলেরা তো আবার স্মোকিংও বেশি করে, ছেলেদের বদ অভ্যাসও বেশি আছে। অনেক ছেলেদের দেখবেন যে যেটা আমরা বলি হচ্ছে সেন্ট্রিপেডাল ওবেসিটি, মানে হচ্ছে ভুঁড়ি আছে কিন্তু ওজন হয়তো ভালো, কিন্তু ভুঁড়িটা আছে। এই ভুঁড়িটা কিন্তু অনেক ক্ষতিকর আমাদের জন্য। এই ফ্যাটটা কিন্তু আসলে আমাদের আলটিমেটলি হার্ট ডিজিজের সাথে রিলেশনশিপ হয়, এবং দেখা গেছে যে এইখান থেকেই শুরু হয়ে হয়ে ডায়াবেটিসও হতে পারে, হাইপারটেনশনও হতে পারে, আবার আলটিমেটলি এটা হার্টের অসুখ হতে পারে। হার্টের অসুখ হতে পারে। অনেকে বলে ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে এবং কোলেস্টেরল অনেক বেশি। এটি খুব বিপজ্জনক একটি বিষয়। আপনি কি একমত? অবশ্যই একমত, এবং এটা ভালো একটা জিনিস আপনি বলেছেন যে এই যে ডায়াবেটিস, এই যে ব্লাড প্রেশার, এই যে হাই কোলেস্ট্রল, এগুলো কিন্তু সবই এখন একই সিনড্রোমের আন্ডারে কিন্তু এখন বলে। একটা নতুন সিনড্রোম যেটা এই বছরেই আসছে, যেটাকে বলা হয় যে কার্ডিও কিডনি মেটাবলিক সিনড্রোম, CKM সিনড্রোম। আচ্ছা, হ্যাঁ। এবং এখানে দেখা গেছে যে এই যে, এবং ওবেসিটি মানে হচ্ছে আমাদের ওজন বেশি যাদের, এবং যাদের সেন্ট্রিপেডাল ওবেসিটি যারা দেখা গেছে, যাদের ভুঁড়ি আছে, যেটি বাংলা কথা যদি বলি ভুঁড়ি আছে, এগুলো সবই কিন্তু রিলেটেড। একটা থাকলে অন্যটা হতে পারে, একটা যদি কন্ট্রোল করতে পারি অন্যটা হয়তো আস্তে আস্তে আমরা কমাতে পারবো বা আমরা রিস্ট্রিক্ট করতে পারবো। অতএব এর জন্য এখনই যদি আমি এটা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু যেসব ক্ষতি হতে পারে, হার্টের যে ক্ষতি হতে পারে, কিডনি যে ক্ষতি হতে পারে, সেগুলো আমরা বন্ধ করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর নাজিব মহিউদ্দিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা ভালো থাকতে চাই, আমরা চাই আমাদের পরিবারের প্রতিটি সদস্য ভালো থাকুক, আমরা চাই আমাদের চারপাশের প্রত্যেকটি মানুষ ভালো থাকুক। ভালো থাকার কিন্তু অন্যতম শর্ত হচ্ছে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্য যেমন আমাদের শরীরটাকে সক্রিয় রাখতে হবে, অর্থাৎ হাঁটা চলা ব্যায়াম এগুলো করতে হবে, শুয়ে বসে থাকা যাবে না। অন্যদিকে যাদের অজানা কারণে ব্লাড প্রেশার রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করবেন। আর হ্যাঁ, যে ওষুধটি আপনাকে দিয়েছে সেটা কিন্তু আপনি নিজে নিজে কখনোই বন্ধ করবেন না। এই একটি কারণে, অর্থাৎ ওষুধটি বন্ধ করার কারণে কিন্তু আপনার জীবনটি শেষ হয়ে যেতে পারে, অথবা আপনার শরীরের অর্ধেক অংশ অবশ বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরন্তর সুস্বাস্থ্য কামনা করছি।